নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পারিজাত বক্সী সিরিজের থেকে কাঠের পা গল্পটি। শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 1916 সালে কলকাতায় ভবানীপুরে। তারপর তাদের বর্মা বা মিয়ানমারে চলে আসতে হয়। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। বর্মায় 25 বছর অতিবাহিত করার পরে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কলকাতায় ফিরে আসেন তিনি। তাঁর লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ। শিশুদের জন্য লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। হরিনারায়ণ চট্টোপাধ্যায় বেতার নাটকে অভিনয় করতেন। কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য জনপ্রিয় রম্য নাটক তার লেখা। আজকের গল্পটি আমরা নিয়েছি শশধর প্রকাশনীর থেকে প্রকাশিত পারিজাত বক্সী সমগ্র এই বইটির থেকে। লেখক পরিবারকে জানাই অনেক ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই আপনাদের জন্য এরকম নতুন নতুন গল্প নিয়ে আসব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্প পাঠে আমি সন্তু, পারিজাত বক্সীর ভূমিকায় সুবরু। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় সৃষ্টি পারিজাত বক্সী সিরিজের থেকে কাঠের পা। প্রথমে খোঁজ পেল হরিয়া মালি। বেশ বেলা হয়েছে। এই সময় প্রফেসর উঠে পড়েন। সোজা রাস্তা ধরে বাদামতলা পর্যন্ত বেরিয়ে আসেন। তারপর বারান্দায় বসে চায়ে চুমুক দেন। হরিয়াই চা তৈরি করে দেয়। বিস্কুট কেনা থাকে। হরিয়া উঁকি দিল। দরজা বন্ধ, জানলাগুলো। এটা অবশ্য খুবই স্বাভাবিক, কারণ এই পাহাড়ের জায়গায় শীতের প্রকোপ বেশ বেশি। একটু পরে হরিয়া দরজা ধাক্কা দিল। কোনো সাড়া নেই। আশ্চর্যকাণ্ড, এরকম তো হবার কথা নয়। হরিয়া দরজায় কান পেতে রইল। না, নিস্তব্ধ। ক্রাচের কোনো শব্দ নেই। ব্যাপারটা মোটেই ভালো ঠেকল না। হরিয়া বেরিয়ে গেল। একটু দূরে দীনবন্ধু বাবুর বাড়ি। অবসরপ্রাপ্ত নামজাদা সাবজাজ, প্রফেসরের বিশেষ বন্ধু। সরকার বাবু, ও সরকার বাবু। বারান্দায় বেতের চেয়ারে বসে দীনবন্ধু সরকার একটা বই পড়ছিলেন। হরিয়া চিৎকারে এগিয়ে এলেন। কিরে হরিয়া? এগে প্রফেসরকে এত করে ডাকছি, কোনো সাড়া পাচ্ছি নে। সে কি? চল, আমি যাচ্ছি। দীনবন্ধু সরকার কোট গায়ে দিয়ে হরিয়ার পিছন পিছন এ বাড়িতে এসে দাঁড়ালেন। হরিয়া আবার দরজায় ধাক্কা দিল। দীনবন্ধু সরকার চিৎকার করলেন, প্রফেসর, ও প্রফেসর। কোনো সাড়া নেই। দীনবন্ধু সরকার চিন্তিত হলেন। আমি তো ভালো বুঝছি না হরিয়া, তুই সাইকেলে করে একবার থানায় চলে যা। আমার নাম করে ছোট দারোগাকে আসতে বল। বলবার সঙ্গে সঙ্গেই হরিয়া সাইকেলে বেরিয়ে গেল। দীনবন্ধু সরকার একটা গাছের গুঁড়িতে বসলেন। প্রফেসর এখানে আছেন ওই 10 বছরেরও বেশি। কোনো এক কলেজে পড়াতেন। বিপত্নিক, ছেলে মেয়ে নেই। রিটায়ার করে এখানেই আস্তানা বেঁধেছেন। নির্ঝঞ্ঝাট মানুষ। হরিয়া দেখাশোনা করে। আদিবাসী একটি প্রৌঢ়া দুবেলা রেঁধে দিয়ে যেত। মাঝে মাঝে কিছু লোক আসতো। প্রফেসর বলতেন, ছাত্রের দল, বুঝলেন কিনা, মাঝে মাঝে জ্বালাতে আসে। আর বলেন কেন, কিছু কি আর মনে আছে নাকি? এখন কত রকম নতুন থিওরি হয়েছে। প্রফেসর বোটানি পড়াতেন। মাঝে মাঝে কখনো গভীর জঙ্গলের মধ্যে চলে যান, গাছপালা সংগ্রহ করে আনেন। প্রফেসরের একটা পা নেই। হাঁটু থেকে কাঠের পা লাগানো, বগলে ক্রাচ। এই অসুবিধায় প্রফেসর অভ্যস্ত। অবসর গ্রহণ করার পরই এক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন। রাস্তা পার হতে গিয়ে বাসের তলায় পাটা থেঁতলে গিয়েছিল। জমে মানুষে টানাটানি। পা কেটে বাদ দিয়ে প্রফেসর বাড়ি ফিরেছিলেন। প্রফেসর দীনবন্ধু বাবুর দাবার সঙ্গী। রোজ সন্ধ্যায় দুজনে দাবার ছক পেতে বসেন। খেলা জমে উঠলে দুজনের কেউই উঠতে চায় না। হরিয়া ডেকে ডেকে প্রফেসরকে উঠিয়ে নিয়ে যেত। সাইকেলের শব্দ হতে দীনবন্ধুবাবু ফিরে দেখলেন হরিয়া সাইকেলে ফিরছে। কিরে,
কি হলো? ছোট দারোগা জিপে করে আসছেন। দীনবন্ধুবাবু রাস্তায় গিয়ে দাঁড়ালেন। একটু পরেই পথের বাঁকে জিপ দেখা গেল। শুকনো পাতার স্তূপ উড়িয়ে দুরন্ত বেগে আসছে। ঠিক দীনবন্ধুবাবুর সামনে এসে জিপ থামল। জিপ থেকে ওসি মোহন সিং লাফিয়ে নামল। নমস্কার সরকার সাহেব, কি ব্যাপার? কিছু বুঝতে পারছি না। প্রফেসরের দরজায় ধাক্কা দিয়েও দরজা খুলতে পারছি না। চলুন দেখি একবার। মোহন সিংয়ের ইঙ্গিতে জিপ থেকে একজন কনস্টেবল নামল। বন্ধ দরজায় সজোরে বুটের লাথি। দরজার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মোহন সিং হরিয়ার দিকে ফিরে বললেন, বাড়িতে শাবল আছে? হরিয়া একটা শাবল এনে দিল। কনস্টেবল দরজার ফাঁকে শাবল দিয়ে চাপ দিল। কয়েকবার চাপ দেওয়ার পরই দরজার কবজা খুলে পাল্লা কাত হয়ে পড়ল। মোহন সিং টান দিয়ে দরজা খুলে ফেলল। আগে মোহন সিং, তারপর কনস্টেবল, সব শেষে দীনবন্ধু সরকার আর হরিয়া। বিছানার উপর প্রফেসর শুয়ে। শোবার ভঙ্গিটা কারোরই ভালো ঠেকল না। কাছে গিয়ে দেখল দুটো চোখ বিস্ফারিত, মুখের দুপাশে ফেনা। অনেকক্ষণ আগেই সব শেষ হয়ে গেছে। দেহ বেশ শক্ত। তা কত বয়স হয়েছিল ভদ্রলোকের? তা প্রায় 62 হবে। বয়সের আগেই কলেজ থেকে অবসর গ্রহণ করেছিলেন। কি মনে হচ্ছে আপনার? স্বাভাবিক মৃত্যু বলে তো মনে হচ্ছে না। দেখছেন না মুখ চোখের ভঙ্গি, যেন কেউ দম বন্ধ করে মেরেছে। সে কি? কিন্তু কে মারল? সে বের হলো কি করে? ঘর তো ভিতর থেকে বন্ধ। মোহন সিং একটু চিন্তিত হল। এগিয়ে গিয়ে জানলাগুলো পরীক্ষা করল। জানলাগুলো সব ভিতর থেকে ছিটকানি দেওয়া। কাঠের পা আর ক্রাচ কোণের দেওয়ালে হেলান দিয়ে রাখা। তাহলে আততায়ী এলো কিভাবে? আগে ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই, রিপোর্ট কি বলে দেখি, তারপর কর্তব্য ঠিক করা যাবে। কনস্টেবল জিপ নিয়ে বেরিয়ে গেল। মোহন সিং ঘরে তালা দিয়ে বাইরে এসে দাঁড়ালো। আচ্ছা, লোক এসে হাতের ছাপ নিয়ে যাবে। কলকাতা এখান থেকে খুব দূর নয়। দরকার হলে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও লোক আসতে পারে। আচ্ছা, আপনি শেষ কবে প্রফেসরকে দেখেছেন? দীনবন্ধুবাবু শোকে মুহ্যমান হয়েছিলেন। ভাবতে আশ্চর্য লাগছিল, এত দ্রুত একটা পরিচিত মানুষ চিরদিনের জন্য সরে যাবে। মোহন সিংয়ের প্রশ্নের উত্তরে বললেন, কাল রাতেও প্রফেসর আমার সঙ্গে দাবা খেলছিলেন, তবে যেন একটু অন্যমনস্ক ছিলেন। উনি খুব পাকা খেলোয়াড়। কোনোদিন ওকে হারাতে পারি না, কিন্তু কাল দুবার মাত করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, কি হলো প্রফেসর, মনটা কোন দিকে? মন ঠিক আছে, দুপুর থেকে শরীরটা খুব জুত নেই। আজ তাড়াতাড়ি উঠব। 7:30টার মধ্যেই প্রফেসর উঠে পড়েছিলেন। আমি ভেবেছিলাম আমাদের তো বয়স হচ্ছে, শরীর সব দিন কি আর একরকম থাকে? হরিয়াও প্রশ্নের উত্তরে নতুন কোনো আলোকপাত করতে পারল না। দুপুরবেলা দুটি লোক এসেছিল, বোধ হয় ছাত্রই হবে। দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলেছিল। প্রফেসরের দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। লোক এসে হাতের ছাপও তুলে নিল। কলকাতায় ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাবে। দীনবন্ধু সরকার যখন বাড়ি ফিরলেন, বেশ ম্রিয়মান অবস্থা। বিশেষ কারোর সঙ্গে মিশতেন না, একমাত্র প্রফেসর ছাড়া। এই বয়সে নতুন করে বন্ধু সংগ্রহ করাও সম্ভব নয়। দীনবন্ধুবাবুর স্ত্রী উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করছিলেন। হ্যাঁ গো, কি শুনছি? প্রফেসর মারা গেলেন। হঠাৎ? মানুষ কি আর বলে কয়ে মারা যায়? আমার কিন্তু বাবু সন্দেহ হচ্ছে। সন্দেহ? কিসের সন্দেহ? জলজ্যান্ত লোকটা, তা বলে এইভাবে মারা যাবে? দেখি ডাক্তারের রিপোর্ট আসুক। অন্যদিন দীনবন্ধুবাবু একটু বেরিয়ে আসেন। আজ বাড়ির মধ্যেই বসে রইলেন। মনটা খুব খারাপ। কে যেন বলেছিল, পরমায়ু পদ্মপাত্রে জল। ঠিক কথাই। বিকেলে বেড়াতে বেড়াতে থানার দিকে গেলেন। মোহন সিং থানায় ছিল। আসুন আসুন, কি খবর? খবর তো আপনাদের কাছে। এই একটু আগে রিপোর্ট এসেছে, অবশ্য লিখিত রিপোর্ট নয়। ডক্টর সেন ফোন করে জানিয়েছেন যে মৃত্যু হয়েছে করোনারি অ্যাটাকে। যাক, এবার নিশ্চিন্ত, নয়তো এ নিয়ে ঝামেলা হতো। করোনারি অ্যাটাকে?
তাই তো বললেন। প্রফেসরের হার্টের অবস্থার কথা কিছু জানেন আপনি? উনি কোনোদিন কিছু বলেছেন আপনাকে? না, হার্টের অবস্থা খারাপ এমন কথা তো বলেননি। তবে খুব সাবধানী লোক ছিলেন। 3 মাস অন্তর রক্ত পরীক্ষা করাতেন, সুগার, কোলেস্টেরল, ইউরিয়া সব চেক করাতেন। আর মশাই যতই চেক করান, মৃত্যু যখন থাবা বসায় না, তখন কিছুরই পরোয়া করে না, সব রিপোর্ট বানচাল করে দেয়। আচ্ছা, চলি। ইয়ে খবরের জন্য আপনি এতটা হেঁটে এলেন কেন? বাড়িতে তো ফোন রয়েছে, ফোন করে জেনে নিলেই পারতেন। আসলে একটু হাঁটতেও বেরিয়েছিলাম, সেই সঙ্গে খবরটা নিয়ে গেলাম। দীনবন্ধু সরকার বাড়ি ফিরে এলেন। সামনের বাগানে স্ত্রীর সঙ্গে দেখা হলো। স্ত্রী এগিয়ে এসে বললেন, আমি একটা কাজ করেছি। কি কাজ? পারিজাত বক্সিকে ফোন করে দিয়েছি। সে কে? পারিজাত বক্সির নাম শোনেনি? বিখ্যাত শখের গোয়েন্দা। দীনবন্ধুবাবুর মনে পড়ে গেল পারিজাতবাবুর সম্বন্ধে চমকপ্রদ সব কাহিনী এখানে ওখানে শুনেছেন, খবরের কাগজের পাতায় পড়েছেন। বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সির ভাইপো। আর একটা কথা মনে পড়ে গেল, গৃহিণীর সঙ্গে পারিজাতবাবুর লতায় পাতায় কি একটা সম্পর্কও আছে। ও, তা কি বললেন পারিজাত বক্সী? আজ রাত 7:30টার মধ্যে পৌঁছে যাবেন। দীনবন্ধু হাত ঘড়ি দেখলেন, প্রায় 6টা। শীতের বিকাল, এর মধ্যেই সন্ধ্যার রূপ নিয়েছে। তাহলে তো স্টেশনে কাউকে পাঠাতে হয়। কাকে আর পাঠাবে? কেউ তো ওকে চেনে না। তাছাড়া উনিও বলেছেন কারো স্টেশনে থাকার দরকার নেই, উনি ঠিক চিনে আসতে পারবেন। দুজনে অপেক্ষা করলেন। 8:30 বাজল। পারিজাতবাবুর দেখা নেই। স্টেশন খুব দূরে নয়, মিনিট 10 পথ। রিকশায় মিনিট 5। ট্রেন ঠিক সময় এসেছে। ট্রেনের শব্দ বাড়ি থেকে পাওয়া গেছে। 9টা বাজল। কই গো, তোমার পারিজাত বক্সীর কি হলো? কে জানি, ঠিক বুঝতে পারছি না। আমাকে তো বললেন নিশ্চয় আসবো। আর এসেই বা লাভ কি? প্রফেসরের স্বাভাবিক মৃত্যু হয়েছে। 9:45। দুজনে যখন শুতে যাচ্ছে, বাড়ির সামনে রিকশা এসে থামল। সুটকেস হাতে নিয়ে এক ভদ্রলোক নামলেন। দীনবন্ধুবাবু এই লোককে আগে কোনোদিনও দেখেননি। তিনি কৌতূহলী দৃষ্টি নিয়ে দেখতে লাগলেন। দীনবন্ধুবাবুর স্ত্রী এগিয়ে গিয়ে বললেন, এই আপনার 7:30টা? উনি কি? নমস্কার দীনবন্ধুবাবু, ঠিকই ধরেছেন, আমি পারিজাত বক্সী। আসুন আসুন, ভিতরে আসুন। দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি, কতগুলো কাজ ছেড়ে এলাম। চলুন, আগে তো খেয়ে নিন, অনেক রাত হয়েছে। কথা হলো খাবার টেবিলে। দীনবন্ধুবাবুর ঠিক সময় খাওয়ার অভ্যাস, তিনি আগেই খেয়ে নিয়েছিলেন। তাঁর স্ত্রী আর পারিজাত বক্সী একসঙ্গে খেতে বসলেন। একটা চেয়ার নিয়ে দীনবন্ধুবাবু সামনে বসে রইলেন। আমি বাড়িটা ডেকে গেলাম। করোনারি অ্যাটাক কিনা জানি না, তবে হার্ট ফেল করে আপনাদের প্রফেসর মারা গেছেন সেটুকু বোঝা যাচ্ছে। নিচেরায় বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি, দেহেও বিষের কোনো প্রতিক্রিয়া নেই। কিভাবে মৃত্যু হয়েছে বলে আপনার বিশ্বাস? আরও তাড়াতাড়ি কিছু বলা মুশকিল, আমার কয়েকদিন সময় দিন। খাওয়া দাওয়ার পর সুটকেস থেকে কোলের বালিশ আর একটা বিলাতি কম্বল বের করে পারিজাত বক্সী বললেন, আমি চলি। এত রাত্রে আপনি আবার কোথায় যাবেন? আমি প্রফেসরের বাড়িতে শোবো। কিন্তু সে বাড়ি তো তালাবন্ধ। আমি থানায় গিয়ে মোহন সিংয়ের সঙ্গে দেখা করে চাবি নিয়ে এসেছি। ও আচ্ছা, গুড নাইট। তাহলে কাল সকালে দেখা হবে। পারিজাত বক্সী বেরিয়ে গেলেন। বাড়ি খালি, হরিয়ামালিও নেই। প্রফেসরের মৃত্যু হবার পর তার আর এখানে রাত কাটাতে সাহস হয়নি। তালা খুলে পারিজাত বক্সী ভেতরে ঢুকলেন। হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বালালেন। তারপর এ ঘর ও ঘর ঘুরে বেড়ালেন। 2টো মাত্র ঘর, একটা একটু বড় আর একটা ছোট। শোবার ঘরে একটা শেলফ, তাতে কিছু বোটানির বই, কিছু হালকা নভেল। মাঝখানে একটা গোল টেবিল, একটা খাট। ভিতরের ঘরে একটা আনলা, তাতে কিছু জামা কাপড় ঝুলছে। একটা দেওয়াল আলমারি, তাতে কয়েকটা ওষুধের শিশি।
সেগুলো পেড়ে মনোযোগ দিয়ে পারিজাত বক্সী দেখলেন ঘুমের বড়ি, মাথা ধরার অ্যানাসিন আর ডায়াবেটিস। শেষের ওষুধটা দেখে মনে হলো প্রফেসরের ডায়াবেটিস ছিল। একদিকে একটা ফাইল, সেটা পেরে নিয়ে পারিজাত বক্সী বিছানায় বসলেন। পরপর রক্তের রিপোর্ট, প্রস্রাব, স্টুল, যাবতীয় কিছু পরীক্ষা করিয়েছিলেন। সবই স্বাভাবিক। শেষ দিকে ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছিল, কিন্তু রক্তে শর্করার ভাগ খুবই সামান্য। ওষুধ খেয়ে প্রফেসর সেরে গেছেন। পারিজাত বক্সী এবার আনলায় ঝোলানো জামা কাপড়গুলো তন্ন তন্ন করে খুঁজলেন। লম্বা কোটের পকেটে কিছু গাছের পাতা, বোধহয় তাঁর বোটানি চর্চার জন্য, একটা রুমাল এবং নস্যির কৌটো। সব দেখা শেষ হলে পারিজাত বক্সী প্রফেসরের বিছানাটা তুললেন। না, কিছু নেই। এই ভদ্রলোকের বোধ হয় কেউ কোথাও ছিল না। কোনো চিঠিপত্র নেই, এমনকি যে ছাত্ররা আসা যাওয়া করত তারাও কোনোদিন এক লাইন লিখে খোঁজ নেয়নি। রীতিমতন আশ্চর্যজনক। পারিজাত হাত ঘড়িতে সময় দেখলেন। রাত 12টা বেজে গেছে। মাটিতে কম্বল বিছিয়ে শুয়ে পড়লেন। ঘুম ভাঙল বেশ বেলায়। পারিজাত বক্সী উঠে বসে ঘরের চেহারাটা আরও একবার দেখলেন। কোণের দিকে একটা ক্রাচ আর কাঠের পা। তিনি আগেই শুনেছিলেন দুর্ঘটনায় প্রফেসরের একটা পা হারিয়েছিলেন। কাঠের পা ব্যবহার করতেন। পারিজাত উঠে গিয়ে ক্রাচ আর কাঠের পা নিয়ে এলেন। ক্রাচটা নামি বিলিতি কোম্পানির কেনা, চকচকে পালিশ, দামি কাঠ। বগলে চেপে রাখা জায়গাটা মোটা রাবারের। অবশ্য এটা খুব স্বাভাবিক, সারা জীবনের জিনিস, কাজেই এই নিত্যদিনের সঙ্গীটির পিছনে প্রফেসর পয়সা খরচ করবেন এটাই আশা করা যায়। ক্রাচটি নাড়াচাড়া করতে করতে পারিজাত বক্সীর ভ্রু কুঞ্চিত হয়ে এলো। ক্রাচটির মাঝামাঝি জায়গায় একটা স্ক্রু। এখানে স্ক্রু থাকবার তো কোনো কারণ নেই। স্ক্রুটি নাড়াচাড়া করতে করতে ক্রাচটিও দুভাগ হয়ে গেল। ওপরের অংশটি ছোট, নিচের অংশ বড়। আরও আশ্চর্যের ব্যাপার, নিচের অংশ ফাঁপা। কাগজপত্র গুটিয়ে কিংবা অন্য কোনো জিনিস বেশ রাখা যায়। ক্রাচটি কোলে নিয়ে পারিজাত বক্সী চুপচাপ বসে রইলেন। জীবনে ক্রাচ অনেক দেখেছেন, কিন্তু ঠিক এভাবে ফাঁপা ক্রাচ এর আগে দেখেননি। গোপনীয় দলিল, নিষিদ্ধ জিনিসপত্র রাখার পক্ষে আদর্শ ব্যবস্থা। কিন্তু প্রফেসর কি ধরনের লোক ছিলেন যে এই প্যাটার্নের ক্রাচ তৈরি করার তার প্রয়োজন হয়েছিল? রোদ পড়েছে। পারিজাত ক্রাচ আর কাঠের পা কোণের দিকে সরিয়ে রেখে উঠে পড়লেন। মুখ হাত ধুয়ে দরজায় তালা দিয়ে দীনবন্ধু বাবুর বাড়ি চলে গেলেন। দীনবন্ধু বাবু বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। পোশাক দেখে মনে হয় প্রাতঃভ্রমণ সেরে অপেক্ষা করছেন। কাল অনেক রাতে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন বলে আর ডাকতে পাঠাইনি। হুম। আচ্ছা, আপনার সঙ্গে প্রফেসরের আলাপ কি এখানে আসার পর না আগে? না, আগে আলাপ ছিল না, এখানে আসার পর। আচ্ছা, এই ভদ্রলোকের আসল নাম তো তারকনাথ রায়। হ্যাঁ, কলেজে প্রফেসরই করতেন বলে সবাই প্রফেসর বলতো। কোন কলেজে পড়াতেন জানেন? মনে হয় মেট্রোপলিটন কলেজের বটানির প্রফেসর ছিলেন। দুর্ঘটনায় একটা পা কাটা যায়, তাই না? তাই তো শুনেছি। আচ্ছা, আপনি কখনো প্রফেসরের বাড়িতে গেছেন? হ্যাঁ, গেছি বই কি, তবে উনিই আমার বাড়ি বেশি আসতেন। আচ্ছা, এমন কি কোনোদিন হয়েছে আপনার সামনে ওর ছাত্রের দল এসেছে? হ্যাঁ, তা হয়েছে। আপনার সামনে উনি তাদের সঙ্গে বোটানি নিয়ে আলোচনা করতেন? না, ছাত্রদের বলতেন তোমরা একটু বসো, এর সঙ্গে কথা শেষ করে তোমাদের কথা শুনবো। চা জল খাবার শেষ করে পারিজাত বক্সী বললেন, দীনবন্ধুবাবু, আমি আজ একবার কলকাতা যাব। কলকাতায়? হ্যাঁ, আমার কতগুলো কাজ আছে। সম্ভব হলে আজ রাত্রে ফিরবো কিংবা কাল। এই, আপনাকে একটা কাজ করতে হবে। কি বলুন? আমি তালার উপর আমার তালা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মোহন সিং যদি আসেন বলবেন যেন প্রফেসরের বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা না করেন, ঠিক আছে? আপনার কি মনে হচ্ছে পারিজাত বাবু? এখন কিছু বলতে পারছি না, তবে মনে হচ্ছে প্রফেসরের মৃত্যুর মধ্যে রহস্য আছে।
সেই রহস্যের জট আমাকে ছাড়াতে হবে। দীনবন্ধুবাবু চুপ করে রইলেন। হঠাৎ পারিজাত বক্সী জিজ্ঞেস করলেন, আচ্ছা, হরিয়া মালিক কেমন লোক? হরিয়া? হরিয়াকে তো ভালোই মনে হয়, বাড়িওয়ালার লোক। প্রফেসর আসবার আগে থেকেই এই বাড়ির দেখাশোনা করে। মাঝে মাঝে হাঁড়িয়া খায়, এছাড়া আর কোনো দোষ নেই। একটু পরেই পারিজাত বক্সী রওনা হয়ে গেলেন। মোহন সিং এদিকে এলেন না। বিকেলের দিকে বেড়াতে বেড়াতে দীনবন্ধুবাবুই থানায় গেলেন। জিপ থেকে মোহন সিং নামছিল। দীনবন্ধুবাবুকে দেখে বলল, কি স্যার, কিছু বলবেন? না, কি আর বলবো। কিছু মনে করবেন না স্যার, শখের গোয়েন্দাদের কাজই হলো এই, সোজা কাজ আরো কঠিন করে তোলা। স্বাভাবিক একটা মৃত্যুকে নিয়ে মিস্টার বক্সী যা প্যাঁচ কোয়েশ্চেন, আমার অবশ্য কিছু বলার নেই এসব নিয়ে। ডেপুটি কমিশনার ফোন করে আমায় নির্দেশ দিয়েছেন মিস্টার বক্সীকে সাহায্য করার জন্য। আমি সাহায্য করে যাব। মোহন সিংয়ের কথায় মনে হলো বাইরে থেকে পারিজাত বক্সীকে ডেকে এ কেস হাতে দেওয়াতে সে খুব সন্তুষ্ট নয়। অবশ্য শখের গোয়েন্দা আর পুলিশ অফিসারের মধ্যে এই মানসিক সংঘর্ষ সব ক্ষেত্রেই হয়ে থাকে। পারিজাতবাবুকে দীনবন্ধুবাবুর স্ত্রী ফোন করে জানিয়েছেন জানলে তিনি নিশ্চয়ই খুশি হবেন না। পারিজাত বক্সী ফিরলেন তার পরের দিন বিকেলে। মুখ চোখের চেহারা বেশ গম্ভীর। মনে হলো গম্ভীরভাবে কিছু চিন্তা করছেন। কিছু হদিশ হলো? কিসের? প্রফেসরের কেসের। এখনো সব হয়নি, তবে এইটুকু জেনে রাখুন, মেট্রোপলিটন কলেজে তারকনাথ রায় বলে বোটানির কেন কোনো বিষয়ের কোনো প্রফেসর ছিল না। সে কি? হ্যাঁ, আর মোটর দুর্ঘটনায় প্রফেসরের সাংঘাতিকভাবে আহত হওয়ার কথাও ঠিক নয়। আমি বড় বড় হাসপাতালের বেশ কয়েক বছরের রেকর্ড দেখে এসেছি। তাহলে এই ধরনের মিথ্যা কথা বলে লাভের কথা যিনি বলতে পারবেন তিনি আর আমাদের মধ্যে নেই। আচ্ছা, পুলিশের লোক কি প্রফেসরের বাড়িতে এসেছিল? না। তাহলে যেসব ছাত্ররা প্রফেসরের কাছে আসতো? প্রফেসর যেমন ভুয়ো, ছাত্রেরাও তেমনই ভুয়ো হতে পারে। আর প্রশ্ন নয়, আমাকে একটু চা দিন তো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাত্রে পারিজাত বক্সী প্রফেসরের বাড়িতে চলে এলেন। ক্রাচটা নিয়ে আবার বসলেন। ঘর অন্ধকার। বক্সীর হাতে জোরালো টর্চ। উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে দেখলেন, না, আর কোথাও কিছু নেই। এবার কাঠের পা টেনে নিলেন। সাধারণ কাঠের পা, বিশেষ বৈশিষ্ট্য চোখে পড়ল না। পায়ের সঙ্গে আটকানোর জন্য চামড়া স্ট্র্যাপ রয়েছে। স্ট্র্যাপটা নাড়াচাড়া করতে করতে ভাঁজ করা একটা কাগজের টুকরো মেঝের ওপর পড়ল। পারিজাত বক্সী কাগজের টুকরোটা কুড়িয়ে নিলেন। সাধারণ ছোট কাগজ, মাঝখানে কালো কালিতে দুটি অক্ষর লেখা, তালবস্যয় রশ্মি ত। কথাটা শীত নয়, সেটা বুঝতে অসুবিধে হলো না, কারণ শীত বানান যে তালবস্যয় রশ্মি ত নয় সেটুকু জানার মতন বিদ্যা প্রফেসরের ছিল। তাছাড়া মাঝখানে হাইফেনই বা কেন? শব্দটা মামুলি নয়, তাহলে এত যত্ন করে কাঠের পায়ের স্ট্র্যাপের সঙ্গে বাঁধা থাকত না। যদি কিছু রহস্য থাকে তাহলে তা এই কাগজকে কেন্দ্র করে। এবারেও পারিজাত বক্সী মেঝের ওপর বিছানা পাতলেন। চোখে ঘুম নেই, কেবল চিন্তা, তালবস্যয় রশ্মি ত কথাটার কি অর্থ হতে পারে। যদি অন্য কোনো ভাষায় কথা হয় তাহলেই মুশকিল। সে ভাষা জানতে না পারলে জীবনে এ রহস্যোদ্ধার করা যাবে না। রাত অনেক, একটু তন্দ্রার মতন এসে থাকবে। হঠাৎ খুট করে শব্দ। পারিজাত বক্সীর ঘুম খুব সজাগ। মনে হলো শব্দটা খাটের পাশের জানলার কাছ থেকে আসছে। কে যেন জানলা খোলার চেষ্টা করছে। শুয়ে শুয়েই পারিজাত বক্সী ভিতরের দিকে সরে গেলেন খাটের আড়ালে। সব দরজায় কাচ দেওয়া, ভারী শক্ত কাচ, তার ওপর লোহার ক্রসবার। কাচ ভেঙে গেলেও ভিতরে ঢোকা সম্ভব নয়। দেওয়ালে হেলান দিয়ে পারিজাত বক্সী দেখতে লাগলেন। বাইরে ফিকে জ্যোৎস্না, সব অস্পষ্ট। একটা লোকের কালো কাঠামো দেখা গেল। একটু পরেই কাঁচ খুলে গেল। লোহার ক্রসবারও বিচিত্র উপায়ে সরানো হলো। বিরাট আকারের একটি লোক ঘরে ঢুকল। লম্বায় বোধ হয় 6.5 ফুট। সবল চেহারা,
নিগ্রো হওয়া আশ্চর্য নয়, মণিবন্ধে বাঁধা চ্যাপ্টা টর্চ। সেই আলোর সাহায্যে লোকটা সোজা ক্রাচ আর কাঠের পা নিয়ে খাটের ওপর বসল। খুব অল্প সময়ের মধ্যে ক্রাচের প্যাঁচ খুলে ফেলল, কাঠের পায়ের স্ট্র্যাপও। তারপর ভিতরে হাত দিয়ে তন্ন তন্ন করে খুঁজল। কিছু না পেয়ে হতাশ ব্যঞ্জক একটা শব্দ করল। বাইরে শেয়াল ডেকে উঠতেই লোকটা চমকে উঠল। আস্তে আস্তে উঠে আবার জানলা দিয়ে বেরিয়ে গেল। জানলার কাছে কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর আর দেখা গেল না। পারিজাত বক্সী তড়িঘড়ি খাটের উপর উঠে বসলেন। জানলার কাজ আবার ঠিক আটকানো রয়েছে, লোহার ক্রসবারও। জানলার কাছে মুখ রেখে পারিজাত বক্সী দেখলেন দীর্ঘ লোকটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এবার পারিজাত বক্সী নিঃসন্দেহ হলেন লোকটা এই কাগজটার সন্ধানেই এসেছিলেন। কাগজটা কোথায় আছে সেটা তার জানা। কাগজটার মধ্যে লেখা শব্দ দুটো কোনো সংকেত ছিল। বাকি রাত পারিজাত বক্সী পায়চারি করলেন। কি হতে পারে ওই শব্দ দুটোর অর্থ? নিশ্চয়ই কোনো নিষিদ্ধ দ্রব্যের কারবারে প্রফেসর লিপ্ত ছিলেন। ছাত্র সেজে যারা আসত তারা ছাত্র নয়, এই কারাবারের অংশীদার। এসব ব্যবসায় যা হয়ে থাকে, ভাগ বাটোয়ারা নিয়ে রেষারেষি, একজন আরেকজনকে পৃথিবী থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করে। দীনবন্ধুবাবুর স্মরণ নিতে হবে। এ দুটো অক্ষর কোনো লোকের আদ্যক্ষর নয় তো। ভেবে পারিজাত বক্সী কিছু কুল কিনারা পেলেন না। ভোর হল। পারিজাত বক্সী আগে জানলাটা পরীক্ষা করলেন। অন্য কাগজগুলো ঠিক আছে। একটা জানলার কাজ আলগা বসানো, ক্রসবারের স্ক্রুগুলো খোলার ব্যবস্থা আছে। তার মানে রাতের সদর দরজা না খুলে জানলার কাজ সরিয়ে প্রফেসরের নিজের পক্ষে বাইরে আসা যাওয়ার সুবিধে ছিল। দরকার হলে রাত বিরেতে বাইরের আগন্তুককেও বাড়ির মধ্যে আনা চলত। সকালে পারিজাত বক্সীকে দেখে দীনবন্ধুবাবু চমকে উঠলেন। কি ব্যাপার, চেহারা এমন হয়েছে কেন? সারা রাত্রি ঘুমননি? ঘুমাবো কি? আপনার দেশে প্রহরে প্রহরে যা শেয়ালের ডাক। চা পানের পর পারিজাত বক্সী বললেন, দীনবন্ধুবাবু, আপনার ফোনটা ব্যবহার করব? নিশ্চয়ই নিশ্চয়ই, এর জন্য আপনি আবার জিজ্ঞাসা করছেন? আপনি তো আছেন। আমরা স্বামী স্ত্রী একটু হাটে যাব, আজ হাটবার। পারিজাত বক্সী ডেপুটি কমিশনার গোয়েন্দা বিভাগের বাড়িতে ফোন করলেন। হ্যাঁ, আমার একটা খোঁজ দিতে হবে। বলুন। এই 6.5 ফিট লম্বা লোক, বিদেশি হওয়া বিচিত্র নয়, একটু খুঁড়িয়ে চলে, জাহাজের খালাসি হলেও হতে পারে। হ্যাঁ। গালের কাছে খুব বড় কাটা দাগ? না, কি জানি, ও অন্ধকারে দেখেছি, অতটা লক্ষ্য করিনি। ফটো দেখালে চিনতে পারবেন? বোধহয় পারবো। ঠিক আছে, আমার লোক গোটা 4 ফটো নিয়ে আপনার কাছে যাবে। মোটরে পাঠাবো, ঘন্টা 2.5-3 মধ্যে পৌঁছে যাবে। আপনি দেখে বলবেন, কেমন? ঘণ্টাখানেক পর দীনবন্ধু দম্পতি হাট থেকে ফিরলেন। দীনবন্ধুবাবুর হাতের ঝুড়িতে তরকারি, তার স্ত্রীর হাতে একটা শালপাতার ঠোঙা। সে বাইরের ঘরের টেবিলের ওপর রাখা রেকাবিতে ঠোঙা উপুড় করে দিতেই একটা শিউলি ফুল পড়ল। বসে বসে পারিজাত দেখছিলেন। এই ফুলও কি হাট থেকে কিনলেন? না না, এসব পয়সা দিয়ে কেনা নয়। প্রফেসরের বাগানে শিউলিতলায় পড়েছিল, কুড়িয়ে নিয়ে এলাম। পারিজাত বক্সী চমকে সোজা হয়ে বসলেন। শিউলিতলা মানে তাই তো, এই সহজ কথাটা মাথায় আসেনি। কি বললেন? না, কিছু না, একটা কথা মনে পড়ে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পারিজাত বক্সী প্রফেসরের বাড়িতে চলে এলো। দীনবন্ধু দম্পতি দিবানিদ্রায় মগ্ন। একটা খাটিয়ায় বসে হরিয়া দড়ি পাকাচ্ছিল। পারিজাত বক্সী তার সামনে গিয়ে বসল। হরিয়া, একটা কাজ করতে হবে। বলুন বাবু। একটা চিঠি থানার অফিসারকে দিয়ে আসতে হবে। দিন। পারিজাত বক্সী একটা চিঠি আর একটা 5 টাকার নোট হরিয়ার হাতে দিলেন। টাকা কি হবে বাবু? রেখে দাও, তোমার কাছে এতটা পথ যাবে। হরিয়া বেরিয়ে পড়ল। কিছুক্ষণের জন্য পারিজাত বক্সী নিশ্চিন্ত। সাঁওতালের হাতে টাকা এলে সে হারিয়া না খেয়ে ফিরবে না। শিউলি গাছটা বাড়ির পিছন দিকে। তখনও শিউলি তলায় অনেক ফুল পড়ে রয়েছে। কে যেন সাদা আসন বিছিয়ে রেখেছে। কোমরে বেল্ট বাঁধা যন্ত্র বের করে পারিজাত বক্সী কাজে লেগে গেল।
প্রায় 1 ঘন্টা এদিক ওদিক খোঁড়ার পর একটা কাঠের বাক্সের সন্ধান মিলল। চন্দন কাঠের ছোট্ট বাক্স, তালা বন্ধ। তালা খুলতে অসুবিধে হলো না। ওপরে কাগজের ফালি, সেগুলো সরাতেই পারিজাত বক্সির চোখ ধাঁধিয়ে উঠল। গোটা 10 হীরা, উজ্জ্বলে চকমক করছে। আসল কি নকল পারিজাত বক্সির পক্ষে বলা সম্ভব নয়। যদি আসল হয় তবে তার দাম অনেক। এবার বোঝা গেল প্রফেসর হীরার চোরা কারবারে লিপ্ত ছিলেন। বাইরের থেকে হীরা আসত, কিংবা এখান থেকে বাইরে চালান যেত। এসব ব্যবসায় শেষ পর্যন্ত যা হয় প্রফেসরের তাই হয়েছিল। ভাগ নিয়ে পয়সা কিংবা দলপতি হবার স্পৃহা, একজন আরেকজনকে খতম করবার চেষ্টা। পারিজাত বক্সী বাক্সটা সাবধানে নিয়ে আবার ভালো করে মাটি চাপা দিলেন। দীনবন্ধুবাবুর বাড়ি ফেরার একটু পরই একটা মোটর এসে দাঁড়াল। একটি লোক কয়েকটি ফটো পারিজাত বক্সীর হাতে দিল। পারিজাত বক্সী গভীর মনোনিবেশ সহকারে ফটোগুলো দেখলেন। প্রতিটি ফটোর পিছনে নাম আর বিশেষত্ব লেখা। বিশেষত্ব অর্থাৎ লোকটা কি ধরনের ব্যবসায় লিপ্ত। একটা ফটো চোখে লাগলো। লম্বা চেহারা, 6.5 ফুটের কাছাকাছি, গালে কাটা দাগ, পিছনে নাম লেখা আফজল ইরানি। বাঁ পায়ে গুলি লাগার পর একটু খুঁড়িয়ে চলে। পাথরের কারবার, পেশায় জাহাজ খালাসি। পারিজাত বক্সী জিজ্ঞেস করলেন, এই লোকটা কোথায় আছে এখন? একবার জেল হওয়ার পর খালাসির চাকরি, তারপর আর নেই। কোথায় আছে তার রেকর্ড নেই। জেল হয়েছিল কেন? একটা লোককে ছোড়া মেরেছিল, কি ব্যাপার নিয়ে জানি ঝগড়া হয়েছিল। ঠিক আছে, এই ছবিটা আমি রাখলাম, বাকিগুলো আপনি নিয়ে যান। লোকটা চলে যেতে পারিজাত বক্সী হীরাগুলো বাক্স থেকে বের করে নিজের সুটকেসে গোপন পকেটে রেখে দিলেন। তারপর রাস্তায় বেরিয়ে ছোট ছোট পাথরের নুড়ি কুড়িয়ে বাক্সের মধ্যে রেখে দিলেন। এবার প্রফেসরের ঘরের মধ্যে ঢুকে 2টো বইয়ের মাঝখানে বাক্সটা রেখে দিলেন। সন্ধ্যার অন্ধকার নামতেই 3 জন কনস্টেবল এসে সেলাম করে দাঁড়ালো। পারিজাত বক্সী তাদের সঙ্গে চাপা গলায় অনেকক্ষণ ধরে কথা বললেন। তারপর রাত আর একটু গভীর হতে 4 জন বেরিয়ে পড়ল। খুব সুবিধা, অনেক রাত, কোথাও একটি তারার ইশারাও নেই। বেশ শীত। 4 জনে প্রফেসরের বাড়ির পাশে ঝোপের আড়ালে রইল। সময় যেন আর কাটে না। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক, প্রহরে প্রহরে শিয়ালের চিৎকার, কনকনে পাহাড়ে ঠান্ডা। হঠাৎ জঙ্গল থেকে দীর্ঘাকৃত এক ছায়ার আবির্ভাব। খুব ধীর পদক্ষেপে একটা লোক এগিয়ে এলো, একটু দাঁড়ালো, এদিক ওদিক দেখল, তারপর প্রফেসরের বাড়ির দিকে পা চালালো। পারিজাত বক্সী খুব সাবধানে লোকটাকে অনুসরণ করল। জানলা খুলে লোকটা ভিতরে লাফিয়ে পড়ল। জোরালো টর্চের বাতি জেলে সারা ঘর দেখল। এদিক ওদিক খুঁজতে খুঁজতেই বইয়ের ফাঁকে কাঠের বাক্সটা দেখতে পেয়ে সেটা বুকে তুলে নিল। সঙ্গে সঙ্গে আনন্দের চিৎকার। বাইরে পা দিতেই পারিজাত বক্সীর গম্ভীর কণ্ঠ শোনা গেল, আফজাল ইরানি, মাথার উপর 2টো হাত তোলো। লোকটা চমকে উঠে পকেটে হাত ঢোকাবার আগেই দেখল পুলিশ বাহিনী তাকে বেষ্টন করে ফেলেছে। ফগলাইটের উজ্জ্বল আলো তার উপর। বলো তারক রায়, তোমার কি ক্ষতি করেছিল? 2-1 মিনিটের দ্বিধা, তারপর লোকটা চেঁচিয়ে উঠল, লোকটি বেঈমান, আমার সঙ্গে নিমক হারামি করেছে। আফজল বাকি কথা বলল থানার মধ্যে। তারক রায়ের সঙ্গে আফজলের অনেক দিনের পরিচয়, সুদূর বর্মায়। ক্রমে অন্তরঙ্গতা হয়। দুজনে ব্যবসা শুরু করে। আফজল দেশ বিদেশ থেকে দামি পাথর নিয়ে আসে। তারক রায় সেসব পাথর জহুরিদের কাছে বিক্রি করে পয়সা ভাগ করে নেয়। বর্মা থেকে তারক রায় এদেশে আসার পরও ব্যবসা চলে। খুব বড় শহরে আসা যাওয়া করা একটু অসুবিধা, পুলিশের নজরে পড়ার ভয় ছিল। তাই তারক রায় এইরকম জায়গায় ডেরা বাঁধে। বেশ চলছিল ব্যবসা, কিন্তু তারক রায় নামাক হারামি শুরু করল। একবার গোটা 6 নীলা আফজল সংগ্রহ করে নিয়ে আসে। তারক রায় সেগুলো ফুটো বলে ফেরত দেয়। তারপর 10টা পোখরাজের বেলাতেও তাই করে। আফজলের সন্দেহ হয়, বুঝতে পারে আসল পাথর সরিয়ে ফুটো পাথর আফজলকে ফেরত দেওয়া হচ্ছে। তারপর বিদেশে আফজল একটা হাঙ্গামায় জড়িয়ে পড়েছিল। 6 বছরের জেল হয়, জাহাজের চাকরি পায়। তাও জেল থেকে বেরিয়ে একটি লোককে দিয়ে সে কিছু হিরে পাঠিয়ে দিয়েছিল। লোকটিকে বলতে বলেছিল আফজল মারা গেছে।
তার স্ত্রী পুত্র খুব কষ্টে আছে, হীরা বাবদ টাকাগুলো হাতে হাতে দিতে। তারক রায় দেয়নি, বলেছে ইদানিং সে নাকি তাকে ফুটো পাথর দিচ্ছিল, কাজেই হিড়েগুলো যাচাই না করে সে একটি পয়সা দিতে পারবে না। তারপর লোকটাকে অনেকবার পাঠিয়েছি, তারক রায় এড়িয়ে গেছে। আমি খবর পেয়েছিলাম তারক রায় আর একটা দলের সঙ্গে যোগ দিয়েছে। তারা নানা জায়গা থেকে তাকে পাথরের যোগান দিচ্ছে। আমি একদিন রাত্রে তারক রায়ের বাড়ি গিয়ে হাজির হলাম। জানলা আলাদা ছিল সেটা জানা ছিল, ওই পথেই আগে যাওয়া আসা করেছি। কি আশ্চর্য, আমাকে দেখে কথা বলবার আগেই তারক রায় আর্তনাদ করে শক্ত হয়ে বিছানার পর পড়ে গেল। তার ধারণা আমি মারা গেছি। মরা মানুষকে চোখের সামনে দেখে বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি জানতাম ক্রাচের কোটরে পাথরগুলো থাকে, কিন্তু সেই রাত্রে বেশিক্ষণ থাকতে সাহস হয়নি। তারপর আবার এসেছিলাম, খুঁজে পাইনি। ইতিমধ্যে খবর পেয়েছি তারক রায় মারা গেছে। ভালোই হয়েছে, হারামজাদা ধুকছে যাক। আর জিনিসগুলো পেয়েছি, এই চন্দনের বাক্স শুদ্ধই আমি তাকে দিয়েছিলাম। আফজাল গভীর মমতায় চন্দনের বাক্সটা বুকে চেপে ধরল। আমার কাজ শেষ, এবার আপনাদের কাজ শুরু, যা করবার করুন। আর আফজাল, একটা কথা শুধু তোমাকে বলে যাই, আজও তুমি আসল জিনিস পাওনি। আসল জিনিসের মালিক সরকার, আর এগুলো সেখানেই পৌঁছে দেওয়া হবে। সে কি? আফজালের কণ্ঠ থেকে আত্মস্বর বেরিয়ে এলো। সে তাড়াতাড়ি চন্দনের বাক্সটা খুলে দেখেই বাক্সটা মেঝের উপরে আছড়ে ফেলল। পাথরের নুড়িগুলো থানার মেঝের উপরে ছড়িয়ে পড়ল। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আপনারা শুনছিলেন স্বনামধন্য সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পারিজাত বক্সী সিরিজের থেকে কাঠের পা গল্পটি। গল্পের বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে ছিলাম আমি সন্তু। প্রধান চরিত্রে সুবরুণ, অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ, ইন্দ্রনীল ভাদুরী, রামস্বরূপ গাঙ্গুলি, মৌসুমী চন্দ্র এবং সৌমিক। গল্পটির বেতারনাট্য রূপ দিয়েছে প্রতীক মণ্ডল, প্রচ্ছদ অলঙ্করণে রৌনক। তবে আজকের জন্য এটুকুই, ফিরব পরের সপ্তাহে শুক্রবার আরও এরকমই টান টান একটি রোমাঞ্চকর গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।